আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। সুন্দর রোদ বেরিয়েছে আর একদমই কুয়াশা ছিল না, তাই বাইরের ওয়েদারটা দেখে মনটা কিন্তু পুরো ভরে গেল। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম সুন্দর ওয়েদার দেখতে কার না ভালো লাগে। তারপরই চলে এলাম আমি এখানে বেড গোছাতে। মশারিটা তুলে তারপর বেডটা গুছিয়ে নেব। সঙ্গে মায়ের ফোন তো থাকেই, মায়ের সঙ্গে একটু কথা বলতে বলতে সমস্ত কাজ করে নেব। সকালবেলা মা একটু ফোন না করলে মনটা একটু কেমন লাগে। আমাদের যতই শ্বশুরবাড়ি ভালো হোক না কেন, বাপের বাড়ির জন্য কিন্তু আমাদের প্রত্যেক মেয়েরই মনটা একটু কাঁদে বেশি, তাই না বন্ধুরা? তোমরা অনেকেই আমাকে নিয়ে চিন্তা করছিলে আমি কেমন আছি, সেটা হয়তো ভাবছিলে। আমি এখন অনেক ভালো আছি, আমার শরীর এখন অনেক ভালো আছে, আর ওই যে জিনিসগুলো ছিল সব উঠে গেছে, কিছু আর নেই, একদম সুস্থ সবল মানুষ হয়ে গেছি আমি। তোমাদের দাদাভাই এসেছে, তাই কোনো রকম আর চিন্তাও আমার হচ্ছে না। এই যে দেখো বিছানা গুছিয়ে এখন আমি চলে এসেছি বাজার বার করতে। আজকে কি রান্না করব সেটাই বার করছি। করলাগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম এগুলোকে বানিয়ে ফেলবো। আর পেঁয়াজ কলি দিয়ে মাছ দিয়ে একটা সবজি বানাবো। কাটাকুটি করতে বসে পড়েছি সেই জন্য। আজকে মনটা আমার বেশ খুশি আছে। তার একটা কারণ হচ্ছে আমার বোন যে মা হতে চলেছে। খবর পেলাম আমার বোনের বাচ্চা হবে, শুনে বেশ মজা লাগলো। এই সেই দিনের আমার বোনটাকে আমি দেখলাম ছোট থেকে বড় হতে, আর আজকে সে হচ্ছে নাকি মা। কদিন আগে বিয়ে হলো আর তার মধ্যে মাও হয়ে গেল। যেই মেয়েটার এত নাকড়া এত কিছু থাকতো, সেই মেয়েটা মা হবে, এটা ভেবেই একটা কেমন লাগছে। লাকিমণি কয়েকদিন আগে আমাকে জিজ্ঞেস করেছিল, ঋতু তুমি কি প্রত্যেক দিন কার্পেটগুলোকে তুলে ঝাড়ামোছা করো, কিভাবে করো সেটা একটু শেয়ার করো। আমার এই দিকের যে কার্পেটটা ছিল এই কার্পেটটা তুলে দিই, আর এই দিকের যে কার্পেটটা আছে এই কার্পেটটা আমি হাফ তুলে দিই, আর বাকি যেটা আছে সেটা প্রত্যেক দিন তোলা হয় না, ওই এক সপ্তাহ দেড় সপ্তাহ পর পর তুলি। আর এর ওপর দিয়ে আমি ঝাড়ুটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিই, এতে কিন্তু সুন্দর আমার কার্পেটটা পরিষ্কার হয়ে যায়। যারা এইভাবে কার্পেট প্রত্যেক দিন তোলা সম্ভব নয় তারা কিন্তু এইভাবে করতে পারো। ভালো ভ্যাকুয়াম ক্লিনার থাকলে তো খুবই ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু নেই তাই ঝাড়ুই হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ। তো এই জন্য ঝাড়ু দিয়ে নেব, নিয়ে হাফটা মুড়ে দেব, দিয়ে তারপর এখানটা মুছে নেব। স্নান টান করা রেডি হয়ে গেছে, আর এখন চলে এসেছি পুজো করতে। ওই যে আমার গোপু সোনা শুয়ে রয়েছে, ওই যে দেখো, ওকে তুলবো, পুজো দেব, তারপর যাবো ছাদে। একবার ছাদে গিয়ে জামা কাপড় কিছু শুকনো করতে দিয়ে তারপর আসবো। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েছে, ভাজাভুজি যেগুলো ছিল সেগুলো করে রেখেছি, আর এখন খালি সবজিটা বানাবো। ভাতও বসানো হয়নি, ভাতটা বসিয়ে দিয়ে তারপর এসে পুজোটা করব। তো চলো তোমরা সাথে থাকো। পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এবার যাব একটু রান্নাঘরের দিকে। রান্না অলমোস্ট বসিয়ে দিয়েছি, চলো যাই। এখানে কড়া চাপিয়েছি, আর এখানে ভাত হচ্ছে, আর এই মাছটা এখন রান্না করব। এই মাছ দিয়ে শিম দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, টমেটো দিয়ে, আর এই পেঁয়াজ দিয়ে একটা ঝাল বানাবো। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন এক দিদিভাই আমাকে বলেছিল যে এই রকম অবস্থাতে কাচাকুচি করতে নেই। আমিও জানি এই রকম অবস্থাতে কাচাকুচি করতে নেই, কিন্তু কি করব বলো, বাড়িতে আসলে মাসিকে আসতে বলা মানা করা হয়ে গেছে, আর অনেক জামা কাপড় হয়ে গেলে কাচাকুচি করতে তো আমার ভীষণ কষ্ট হবে। যার জন্য আমি যেদিন যেটা পরতাম সেটা কেচে দিতাম। আমি জানি করতে নেই, কিন্তু বাড়িতে একা মানুষ তো কি করব বলো, সেই জন্য একাকে করতে হয়। রান্নাও করতে নেই এরকম অবস্থাতে জানতাম, কিন্তু কি করব বলো, একা মানুষ তো, 7 দিন পালতে হয় আমি সেটাও জানি, কিন্তু 7 দিন কি না খেয়ে থাকা যায় বলো। যার জন্য করতে বাধ্য হই। আর যে ভগবান দিয়েছে সে তো জানে যে এই মানুষটা একা থাকে, একা একাই সব কিছু করতে হবে, সেই জন্যই হয়তো আমার না খুব কম দিয়েছে। মাত্র ওই 6 থেকে 7টা কি 8টা এরকম বেরিয়েছিল, এর থেকে বেশি কিন্তু বেরোয়নি। তোমাদের সাথে গল্প করতে করতে রান্না চাপিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে সবজিটা আমি চাপিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এখন একটু চলো ছাদ থেকে ঘুরে আসি। এত পরিমাণ ছাদেতে এসে রোদ দেখলাম, দেখে না পুরো মাথাটা ঘুরে গেল। আসলে গরমকালে প্রচণ্ড রোদ পড়ে তো, আর এই ফেব্রুয়ারির শেষ থেকেই শুরু হয়ে যায় জানো। কমপ্লিট হয়ে গেছে, ওই যে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, আর সূর্যটা ঠিক এই কোণটাতে বেরিয়েছে, তো মুখের মধ্যে লাগছে না, কেমন একটা লাগছে। তো যাই হোক, জামা কাপড় দেওয়া হয়ে গেছে, এবার যাবো নিচে। আর কি সুন্দর ফুল ফুটেছে দেখো আমাদের এখানে, এই একটা নিচেতেও ফুটেছে।
অনেক ফুল ফুটেছে আর সুন্দর রোদও বেরিয়েছে, বেশ কয়েকদিন ধরে না সুন্দর রোদও বেরোচ্ছে। আর হাঁপিয়ে গেছি, ওপরে ছুটে ছুটে এসেছি তো রান্না করতে করতে, যার জন্য। আর এদিকে আমার লোকনাথ বাবার মন্দির। তো চলো এবার নিচে যাই। লাঞ্চ কমপ্লিট। এই যে ছোট মাছ, আলু, পেঁয়াজ কলি, শিম দিয়ে তরকারি, এখানে আছে করলা আলু ভাজা, এখানে আছে ডাল সিদ্ধ, আর নিচে আছে ভাত। এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে এসে কথা হবে। এখন প্রায় অনেকটা সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা একটু ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে সিকিউরিটি দাদাকে একটু ফোন করলাম, বললাম আমায় একটু চিকেন এনে দেবে। তো দাদা দেখলাম বেশ রাজি হয়ে গেল জানো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমাকে একটু চিকেন এনে দিই। ও চিকেন এনে দিতে গেল, মানে সিকিউরিটি দাদা। এদিকে ততক্ষণ আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে চিড়ের প্যাকেটটা যে দেখছো, ভাবলাম সিকিউরিটি দাদাকে একটু দিই। মানুষটা অনেক গরিব মানুষ আর খুব ভালো মানুষ জানো। আর অনেক চিড়ে যেহেতু বাড়িতে আছে, তাই ভাবলাম একটুখানি সিকিউরিটি দাদাকে যদি দিই, খেয়ে বাঁচবে এবং বাড়ির সকলকে দেবে, খাবে, মজা করবে। তাই দিয়ে দিলাম অনেকটা। এদিকে চিকেন এনে দিতে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি ওই কর্নফ্লাওয়ার আছে না, কর্নফ্লাওয়ার। আমার কর্নফ্লাওয়ার দিয়ে এরকম চিকেন ফ্রাই খেতে খুব ভালো লাগে। অনেকে বেসন দেয়, বেসন দিলেও ভালো লাগে, খারাপ লাগে না। তবে এই কর্নফ্লাওয়ার দিলে না বেশ মচমচে ভাবটা আসে জানো। আর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, নুন, লঙ্কা গুঁড়ি, আর দিয়েছিলাম একটুখানি ফুড কালার দিয়ে ভালো করে ম্যারিনেশন করে ওই 2 ঘন্টার মতো রেখে দেবো। রেখে দিলে ম্যারিনেশনটা খুব সুন্দর হয়ে যাবে আর মজেও যাবে। এর মধ্যে আমি একটু লেবুও দিয়েছি, তাতে কি হয় ভেতরের ওই যে চিকেনটা থাকে পুরো সফট হয়ে যায় আর সুন্দর ভাজা হয়ে যায়। তো চলো ম্যারিনেশনটা করে ঢাকা চাপা দিয়ে দিই। ফিরে আসছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে আবারও ফিরে এলাম। এই কড়াটাতে আমি ওই চিকেন পকোড়াগুলো ভাজবো। তার একটা কারণ আছে, আমি বলি। এই কড়াটা হচ্ছে তেলকই কড়া, তো অল্প তেলও লাগে আর খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, যার জন্য ভাবলাম এই কড়াটাতেই করি। আর ভাজাভুজি করলে যেহেতু দেখবে কড়া একটু বেশি নোংরা হয়, যার জন্য আমি ভাবলাম এইটা যেহেতু পোড়া কড়া আছে এটাতেই করি, আর ভালো কড়াটা আর বার করবো না। তো সেই জন্য এর মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে চিকেন পকোড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চিকেন পকোড়াগুলো আমি ফার্স্ট টাইম আগে ভেজে তুলে নেব, আবার সেকেন্ড টাইম ভাজবো। এতে কিন্তু মচমচে খেতেও লাগে আর খেতে বেশ ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু এর সাথে করতে পারো, ওই যে ধনেপাতার যে চাটনি হয় সেই চাটনিটা করতে পারো। এই যে দেখো আমার 1 টাইম কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সেকেন্ড টাইম আবার দিয়েছিলাম, ওটা পুরো ভাজা হয়ে গেলে তারপর আবার সেকেন্ড টাইম করে এগুলোকে আবার ভাজতে হবে, বেশ মচমচে লাগে। আর এইদিকে যেহেতু চিকেন পকোড়া হচ্ছিল, আমার বেশ ভাত খেতে মন করছিল, তাই দুটো ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছি। ভাত দিয়ে চিকেন পকোড়া আমার খুব ভালো লাগে। শুধু শুধু চিকেন পকোড়ার থেকে ভাত দিয়ে চিকেন পকোড়া খেতে না এত ভালো লাগে, সঙ্গে যদি একটু আলু ভাতে হয় আরও মজা হয়ে যায়। এই দেখো চিকেন পকোড়া কমপ্লিট হয়ে গেছে। এ থেকে দুটো নেব, খুব খেতে ইচ্ছে করছে তো খাবো। আর এখানে তো এই যে ভাত আছে, দুপুরের রাতের খাবার। করা কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি বেডেতে শুতে। তো এখন ঘড়ি কাটায় প্রায় 10টার মতো বেজে গেছে, এবার শুয়ে পড়বো, কারণ আমার শারীরিক অবস্থা তো ঠিক নেই, তোমরা তো আগের ভিডিওতে জানতে পেরেই গেছো। তো সেই জন্য এখন একটু শুয়ে পড়বো। আর জলের বোতল নিয়ে এসেছি ওই যে ওইখানেতে। রাত্রিবেলা বারবার উঠে আমি জল খাওয়াটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণে আমাদের এদিকে আবার ঠান্ডা পড়েছে। বেশ কয়েকদিন গরমটা পড়েছিল, আবার ঘুরে ফিরে ঠান্ডা পড়েছে। সরস্বতী পুজোর আগেটাতে গরম পড়ে যায়, কিন্তু এবারে গরম পড়েও আবার ঠান্ডা পড়ে গেল। আসলে আকাশটা যে কি হচ্ছে আর আবহাওয়া যে কি করতে চাইছে কিছুই বোঝা যাচ্ছে না। পুরো শীতটাতে তো এত পরিমাণ বৃষ্টি হলো, যেন মনে হলো যে এটা বৃষ্টি মানে বর্ষাকাল নাকি শীতকাল বোঝাই যাচ্ছিল না। আবার এখন শীত চলে গেল, ঘুরে ফিরে আবার এলো, কি যে হবে কি জানি। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।